যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা একটির বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আজকে শিখবো স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স কয় প্রকার এবং কি কি। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার একদম সহজে শিখে যাব। এর আগের দিন আমরা মিনিং ওয়াইজ সেন্টেন্স কয় প্রকার সেটা শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পাবো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স। তাহলে চলো দেখে নিই। স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। স্ট্রাকচার মানে গঠন, তাহলে গঠনগতভাবে সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। এক হলো সিম্পল সেন্টেন্স, দুই কম্পাউন্ড সেন্টেন্স, তিন কমপ্লেক্স সেন্টেন্স এবং চার কম্পাউন্ড কমপ্লেক্স। এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্সকে ভাগ করা হয়। দেখো, সেন্টেন্স হলো ইংলিশ গ্রামারের মেইন পার্ট, ঠিক আছে? এই সেন্টেন্সের উপর বেস করেই ইংলিশ গ্রামার আমরা পড়ে থাকি। তাহলে এই যে সেন্টেন্স, এটাকে বড় করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা জানতেই হবে, তবেই আমরা সেন্টেন্স রাইট এবং রিড করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা একে একে দেখে নেব সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? তাহলে সেন্টেন্সের ক্লাসিফিকেশন জানার আগে আমাদেরকে একটু ক্লজ সম্বন্ধে জানতে হবে। স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স জানতে গেলে আমাদের ক্লজ জানতেই হবে, না হলে আমরা এই স্ট্রাকচার গঠনই করতে পারবো না, ঠিক আছে? তাহলে ক্লজ সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, ক্লজ হলো তিন প্রকার। ক্লজকে তিনটি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তার আগে একটু ক্লজ কি সেটা বলে নিই। ক্লজ হলো কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশও করতে পারে, আবার আংশিক অর্থ প্রকাশ করে, তখন তাকে ক্লজ বলা হয়, ঠিক আছে? এই ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? দেখো, প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজের মাধ্যমে একটি বাক্য সম্পূর্ণ হয় বা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে প্রিন্সিপাল ক্লজ বলে, ঠিক আছে? তাই প্রিন্সিপাল ক্লজ দ্বারা একটি বাক্য পূর্ণতা পায়। তাহলে প্রিন্সিপাল ক্লজের উদাহরণ দেখো, আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে কথাটা বললে সবাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? এখানে দেখো, একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট আছে। তাহলে এটা কি হলো? একটা সেন্টেন্স। একটি কমপ্লিট সেন্টেন্স মানেই হলো একটি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে বাক্যাংশ যার দ্বারা একটি কমপ্লিট সেন্স আসে না, ঠিক আছে? যেমন when I met her, when I met her, যখন আমি তার সঙ্গে দেখা করলাম, এটার কোনো কমপ্লিট সেন্স আসছে না, ঠিক আছে? এ কারো উপরে ডিপেন্ডেবল বা নির্ভর। যেমন when I met her, she was playing, যখন আমি তার সঙ্গে দেখা করলাম সে খেলছিল। তাহলে এই যে when I met her, আমি তার সঙ্গে দেখা করলাম, এটার কিন্তু মানে কমপ্লিট হচ্ছে। she was playing, সে খেলছিল। যদি আমি বলি she was playing, সে খেলছিল, এটা একটা কমপ্লিট সেন্স। কিন্তু when I met her, আমি যখন তার সঙ্গে দেখা করি, এটা কোনো মানে আসে না। তাহলে when I met her, she was playing,
তখন এটার কমপ্লিট একটা মিনিং আসছে। তার জন্য এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এ ডিপেন্ড করে। এই ক্লজকে তিনটি ভাগে ভাগ করা হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো আমরা ক্লজের চ্যাপ্টারে ভালোভাবে বুঝে নেব। এখন শুধুমাত্র সেন্টেন্স গঠন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জানবো। তাহলে এখন কি জানলাম? প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। এবারে আমরা দেখব কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের মাধ্যমে দুটি প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করা হয়। ঠিক আছে, দুটি প্রিন্সিপাল ক্লজকে যে কনজাংশন দ্বারা কানেক্ট করা হয় তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। যেমন I went there and met her. I went there and met her. আমি সেখানে গেলাম এবং তার সঙ্গে দেখা করলাম। তাহলে এখানে দেখো, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে মেট হার মানে এখানে আই মেট হার। ঠিক আছে, এই অ্যান্ড দেওয়ার জন্য আমরা আইটা দিচ্ছি না, কারণ যেহেতু আমি নিজেই, তার জন্য আর একটাই সাবজেক্ট লাগবে, আর একটা সাবজেক্ট না দিলেও চলবে, মানে দিতে হয় না। অ্যান্ড মেট হার, অ্যান্ড আই মেট হার। ঠিক আছে, যেহেতু আই একবার দিয়েছি তার জন্য আর আই দেব না। তাহলে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হার, এখানে মেট হার। ঠিক আছে, তাহলে দুটো কমপ্লিট সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। তাই এটা, এই যে অ্যান্ড, এটা কোঅর্ডিনেট করছে এটার সঙ্গে এবং এটার সঙ্গে, তাই এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? অ্যান্ড, বাট, অর, নর, ফর এগুলো সবই হলো কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? তাহলে আমরা ক্লজ সম্বন্ধে প্রাথমিক ধারণাটা পেয়ে গেলাম যে ক্লজ কাকে বলে। ক্লজ হলো বাক্যের অংশ বা উপবাক্য। এই ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ মানে যে ক্লজের মাধ্যমে একটা সম্পূর্ণ বাক্য গঠন করা যায়। ঠিক আছে, বা যে ক্লজের মাধ্যমে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজ অন্য ক্লজের উপরে ডিপেন্ড করে বা একটা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ দুটি প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এবারে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখব। দেখো, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকবে তাকেই বলা হবে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকলে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, বা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হবে সিম্পল সেন্টেন্স। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। তাহলে এই যে এগুলো দেখো, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে প্রত্যেকটাতে, তাই এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। এখানে সাবজেক্ট কি আছে? অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। ম্যান সাবজেক্ট, ইজ মর্টাল মানুষ মরণশীল। আই ইট রাইস, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ইট রাইস হলো একটা প্রেডিকেট। তাহলে এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। আশা করি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে গেছো, যেখানে কোনো সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ থাকে না, শুধুমাত্র একটা সিম্পল সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আশা করি বুঝে গেলে। এবারে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার,
and he comes here. I went there and he comes here. আমি সেখানে গেলাম এবং সে এখানে এলো। ঠিক আছে, দেখো এখানে একটা I went there, এটা একটা সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ, এবং he comes here এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে এদেরকে কানেক্ট করছে কি and, এই and হলো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে এই and হলো কোঅর্ডিনেট ক্লজ, এই কোঅর্ডিনেট ক্লজের মাধ্যমে যুক্ত হচ্ছে বলে এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্স এই কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এই কোঅর্ডিনেট ক্লজ গুলো হলো, দেখো, for and nor but or yet so, for and nor but or yet so এগুলোকে একসঙ্গে বলা হয় ফ্যান ভয়েল। ঠিক আছে, তাহলে FANBOYS ফ্যান বয়েজ, এটা ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো এগুলো হলো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো? ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। ঠিক আছে, এগুলোকে একসঙ্গে বলা হয় ফ্যান বয়েজ। যে সেন্টেন্সের মধ্যে এই কোঅর্ডিনেট ক্লজ গুলো থাকবে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, এটা মনে রাখবে। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা হলো একটি প্রিন্সিপাল ক্লজ তো থাকতেই হবে, তার সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজ এক বা একের বেশি থাকতে পারে, সেটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন when I met her she was dancing. When I met her she was dancing. যখন আমি তার সঙ্গে দেখা করলাম সে নাচছিল। she was dancing, সে নাচছিল, এই কথাটা বললে কিন্তু একটা কমপ্লিট সেন্স চলে আসছে। কিন্তু আমি যদি বলি when I met her, যখন আমি তার সঙ্গে দেখা করলাম, এটার কোনো সেন্স আসছে না। যতক্ষণ না এই সেন্টেন্সের এই অংশটুকু বলবো ততক্ষণ এর কোনো ভ্যালু নেই। একে ভ্যালু দেওয়ার জন্য আমাদের এই সেন্টেন্সটা বলতে হবে, বা এই অংশটা, এই যে ক্লজ, এই যে এখান থেকে যে ক্লজটা শুরু হচ্ছে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ একটা কমপ্লিট সেন্স দিতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ একা একা কখনোই একটা সেন্স দিতে পারে না। when I met her, আমি যখন তার সঙ্গে দেখা করলাম, এটার কোনো সেন্স নেই। she was dancing, সে নাচছিল, সে নাচ করছিল, এটা একটা কমপ্লিট সেন্স আসছে। ঠিক আছে, তাহলে when I met her she was dancing এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আবার আরো দেখো, this is my pen which is red. This is my pen, এটি আমার কলম, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা কমপ্লিট সেন্স আসছে। কিন্তু which is red, যেটি লাল যদি আমি বলি তার কোনো মানে আসছে না। শুধু যদি বলি যেটি লাল, কি বুঝবে? যেটি লাল মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না। যখন আমি বলবো this is my pen, এটি আমার পেন, which is red, যেটি লাল, তাহলে এটি আমার পেন যেটির রং লাল, সেটা একটা কমপ্লিট সেন্স আসছে। তাহলে এই যে সেন্স, এর একটা কমপ্লিট সেন্স আনার জন্য এই প্রিন্সিপাল ক্লজটা প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে this is my pen আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে which is red। যখন সেন্টেন্সে এই ধরনের ক্লজ দিয়ে শুরু হয় তখন সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে প্রথমে শুরু হচ্ছে when আর এখানে মধ্যে হচ্ছে which। ঠিক আছে, আবার দেখো I know the
বয় হু ইজ আ প্লেয়ার। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু ইজ আ প্লেয়ার, যে একটি খেলোয়াড়। তাহলে আমি যদি শুধু বলি যে একটি খেলোয়াড়, এটার কোনো কমপ্লিট সেন্স আসছে না। যদি বলি আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, যে একটি প্লেয়ার বা খেলোয়াড়, তখন এটার মানে একটা সম্পূর্ণতা পাচ্ছে। তাই এটা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো আমি সাবঅর্ডিনেট ক্লজ গুলো লিখছি, তোমরা এগুলো মনে রাখবে, ঠিক আছে? though, although, as, if, even, because, till, until, unless, all, WH group, all WH group, এটা মনে রাখবে। all WH group মানে what, who, whom, whose, which, how, when, where, এগুলো, ঠিক আছে? that, এগুলো হলো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এর মধ্যে শুধুমাত্র হাউ, এটাই WH দিয়ে শুরু হয় না, বাদ বাকি সবগুলোই WH দিয়ে শুরু হয়। 11টি WH আছে। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে সেই পার্টটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝে গেলে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো এবং কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। এগুলো শিখতে পারলে তোমরা পরবর্তীতে বড় বড় সেন্টেন্সকে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। এবারে আমরা দেখব কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? দেখো, কম্পাউন্ড কমপ্লেক্স, কম্পাউন্ড তো আমরা জেনে গেলাম, কমপ্লেক্সও জেনে গেলাম। কম্পাউন্ড হলো যে সেন্টেন্সের মধ্যে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এবং কমপ্লেক্স কি? যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে যে সেন্টেন্সের মধ্যে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেল? যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা একটির বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে বলা হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এক্সাম্পল দেখো, রাম came to my house and met me when I was reading a book. Ram came to my house and met me when I was reading a book. Ram came to my house, এটা হয়ে গেল একটা প্রিন্সিপাল ক্লজ, and এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। met me মানে আমার সঙ্গে দেখা করলো, এখানে হি থাকে, হি met me, ঠিক আছে? যেহেতু এখানে and বসাচ্ছি রাম নিজে, তার জন্য এখানে হিটা লিখতে হয় না, ঠিক আছে? তাহলে এখানে and met me মানে আমার সঙ্গে দেখা করলো when I was reading a book, যখন আমি একটি বই পড়ছিলাম, ঠিক আছে? তাহলে যদি আমি বলি যে যখন আমি একটি বই পড়ছিলাম, এটাতে কোনো একটা ক্লিয়ার সেন্স আসছে না। রাম কেম টু মাই হাউস, রাম আমার বাড়ি এসেছে, এটা একটা কমপ্লিট সেন্স আসছে। and met me এবং আমার সঙ্গে দেখা করলো, met me মানে আমার সঙ্গে দেখা করলো, এটাও একটা কমপ্লিট সেন্স আসছে। এবং when I was reading a book, তাহলে met me when I was reading a book, যখন আমি একটা বই পড়ছিলাম। রাম এলো আমার সঙ্গে দেখা করলো যখন আমি একটা বই পড়ছিলাম। বোঝা গেল? তাহলে এখানে দেখো একটা প্রিন্সিপাল ক্লজ, এই একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল।
তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ক্লাসিফিকেশন। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।